শুরুতেই জানিয়ে দিচ্ছি ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে। অবশেষে আইনি বাধা কাটল ডাকসু নির্বাচনের। আগামী 9 সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, এই বিষয়ে চেম্বার আদালতের আদেশ বহাল থাকবে। এস এম আরিফের রিপোর্ট। ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে সম্প্রতি নির্বাচনের উপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পরে এই আদেশের উপর বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দেন চেম্বার আদালত। নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের উপর প্রায় 2 ঘণ্টা শুনানি চলে আপিল বিভাগে। শুনানিতে রিটকারীর আইনজীবী জিএস প্রার্থী এস এম ফরহাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ করেন। এর বিরোধিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও এস এম ফরহাদের পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দেন। সেই সাথে এই আদেশ 30 অক্টোবর পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 30 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলে জানান তার আইনজীবী। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে মামলায় রুলই চলে না সেখানে কিভাবে মডিফিকেশন হবে? আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো বাধা রইল না। ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে 31 আগস্ট উচ্চ আদালতে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন, 1973 সালে নির্বাচনের মতো এবারও বিশেষ গোষ্ঠী ডাকসুকে বানচালের ষড়যন্ত্র করছে। অন্যদিকে নির্বাচন বানচালের জন্য যে নীল নকশা করা হয়েছিল উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তা সফল হয়নি বলে দাবি করেছেন শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। আইনি জটিলতা কাটিয়ে নির্ধারিত দিনেই ভোটের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে কেন্দ্র সংখ্যা বাড়ানোর সুযোগ না থাকলেও ভোটের দিন প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নারী প্রার্থীদের চরিত্র হননের জন্য যে চেষ্টা চলছে সেটা যাতে দ্রুত নিয়ন্ত্রণের ব্যবস্থা করে, আর কেন্দ্র বাড়ানোর এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই। দুপুরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে ছাত্রদল মনোনীত প্যানেল। 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ডাকসু নির্বাচন 2025, সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন, এবারের বিশেষ গোষ্ঠী ডাকসুকে বানচালে ষড়যন্ত্র করছে। যেটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি, তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এদিকে নির্বাচনে শিক্ষার্থীরা যাতে ভোট দিতে না পারে প্রশাসন সে বিষয়ে কাজ করছে বলে অভিযোগ করেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। যে সন্দেহ করছিলাম সেই সন্দেহকে আমরা এখন মনে করছি সন্দেহটাই সত্য, কারণ তারা এই নির্বাচনে চায় না যে শিক্ষার্থীরা ভোট দিক। কোন ষড়যন্ত্রই ডাকসু নির্বাচনকে আটকে রাখতে পারবে না বলে জানান ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী ঐক্য জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ। আমরা সবাই মিলে একটা সুস্থ কম্পিটিশনে আসি, সবাই মিলে সবার কথাগুলো, যার যার কথাগুলো বলি, একে অপরের ভুল থাকলে সেটি ক্রিটিসিজম করি। এদিকে নির্বাচনের বাধা কাটিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের পর উৎফুল্ল ভোটার ও প্রার্থীরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষা আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে। প্রক্টরিয়াল তথ্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বহিষ্কারাদেশ জারি করে। বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টর এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি হল এ বহিষ্কার। আলী হোসেনের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গুপ্ত সংগঠন ও বট বাহিনীকে আগামী 9 ও 11 সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে জবাব দিবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। যারা সাহসী ও বিবেকবান তাদেরই ছাত্র রাজনীতি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিং এর প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেতৃত্বের উদ্যোগে সুপ্রিম কোর্টের সামনে প্রতিবাদী মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের রাজনীতিতে নারীরা যখন ইতিবাচক ভূমিকা পালন করছে, ঠিক তখনই গুপ্ত সংগঠন শিবির তাদের রুখে দেওয়ার চেষ্টা করছে। একটি ক্রিমিনাল অফেন্স, সেখানে শুধু বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় দায় পার হতে পারে না। তাদেরকে আইনের সেই গণধর্ষণের হুমকিদাতাকে আইনের মুখোমুখি করা তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা সেটি কতটুকু পালন করছে, রাষ্ট্রের কতটুকু পালন করছে একজন নারীর প্রতি তাদের দায়িত্ব। আপনারা জানেন, নারীদেরকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, যেটা এই পৃথিবীতে নারীদের জন্য সবথেকে জঘন্যতম একটা হুমকি। আর এই হুমকি দিচ্ছে গুপ্ত সংগঠন শিবিরের নেতাকর্মীরা। আমরা চাই আমরা নারীরা একটি শিক্ষার্থী বান্ধব, একজন নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে স্বাধীনভাবে চলাফেরা করব। আমরা এরকম কোনো ধরনের আপত্তিকর, কোনো ধরনের হিংসার বা কোনো ধরনের হেনস্থার শিকার হতে চাই না। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথে ছাত্রদলও হাঁটছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ। বিকেলে মহানগর দক্ষিণ ছাত্র শিবিরে আয়োজিত দেশব্যাপী ছাত্রদলের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ডাকসু বানচাল নিয়ে শিক্ষকদের একাংশ জড়িত মন্তব্য করে তিনি আরও বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্র জনতা প্রস্তুত। জনাব তারেক রহমান, ছাত্রদল, তাদের কাছ থেকেও আমরা একই প্রত্যাশা করি। ধর্ষণ করার পরেও আপনারা কেন এখনো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না? তাহলে কি আমরা ধরে নিব আপনারা ধর্ষণের জন্য সায় দিচ্ছেন? ধর্ষণের বিরুদ্ধে, নারীদের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের আপামর জনতা জিরো টলারেন্স ঘোষণা করেছে। এবার অন্যান্য প্রসঙ্গ। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বিদ্যমান আইনে ফৌজদারি মামলায় আদালত ঘোষিত পলাতক আসামি নির্বাচনে অংশ নিতে পারতেন, কিন্তু সংশোধিত আইনে সেই সুযোগ থাকছে না। অর্থাৎ যে কোনো ফৌজদারি অপরাধে ঘোষিত পলাতক আসামিরা ভোটে দাঁড়াতে পারবেন না। বুধবার আরোপীয় সংশোধন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত করলে সেই দলের নিবন্ধন ও প্রতীক স্থগিত থাকবে। তিনি আরো বলেন, আগে ভোট শুরু নিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল, তবে মাঝখানে তা সংশোধন করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনের পর ভোট শুরুর বিধান হয়েছিল। এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। ফলে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সর্বে হবেন। তিনি চাইলে এক বা একাধিক কেন্দ্র ও পুরো আসনে ভোট বন্ধ এবং ফলাফল বাতিল করতে পারবেন। কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পরেও হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে তার সংসদ সদস্য পদ বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। না ভোটের ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছিল যে এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে
বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে নায়ের বিপক্ষে ভোট করতে হবে। এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। কিন্তু একবার অন্ততপক্ষে না ভোটের সাথে সিঙ্গেল প্রার্থীকে করতে হবে, কন্টেস্ট করতে হবে। ইভিএম সংক্রান্ত সকল প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন, নির্বাচনের আগে 4000 ASI নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক সরাসরি আর বাকি অর্ধেক পদোন্নতি দেওয়া হবে। বুধবার সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে সংশয় নেই। গত 3টি নির্বাচনের অভিজ্ঞতার আলোকে মাঠ প্রশাসনকে সাজানো হবে। তিনি আরো বলেন, নির্বাচনে যেন সকল কর্মকর্তা নিরপেক্ষ থাকে, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করতে না পারে সেই নির্দেশনা থাকবে। তবে এগুলো সব করবে শিডিউল ঘোষণার পর নির্বাচন কমিশন। আমি মাঠ প্রশাসন বলতে যেটা বুঝি, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, এনারা হলে ইলেকশনের সাথে জড়িত। এসি লাইন অ্যান্ড আদার অফিসার্স, তারা ল অ্যান্ড অর্ডার হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে ওই সময় পুলিশের সাথে ডিউটি করে, আর্মির সাথে ডিউটি করে। এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি। অতএব কোনো জায়গায় এবার আমরা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, গতকালকেও শক্তভাবে ওনার প্রেস সেক্রেটারি আমি দেখলাম যে ব্রিফ করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, PR সম্পর্কে ধারণা না থাকায় জনগণ সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নির্বাচন করতে চায়। দেশে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক চিন্তা শীর্ষক সেমিনারের আয়োজন করে সোর USA স্কুল অব লিডারশিপ। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করলে তার কৃতিত্ব নিয়ে গর্ব না করে দেশ গঠনে কাজ করা উচিত। আমরা স্যাক্রিফাইস করছি, তো আমি স্যাক্রিফাইস করছি বলে প্রত্যেকদিন বলতে হবে এটাকে আমার অধিকার। আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি। আমি আবারও বলছি যে মুক্তিযুদ্ধ করেছি, এখন সারা জীবন এখন দেশ আমাকে দেখাশোনা করতে হবে। আমার 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেকছি, এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব। এটা বেচা বিক্রির তো দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো, ওই চ্যাপ্টার শেষ। ওই গল্প যদি শুরু করেন, ওই গল্পের শেষ নাই, আপনার কোনো কাজ হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই। অন্য বক্তারা বলেন, মানুষের অধিকার নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের দেশে সংবাদপত্র বলেন, ব্যবসায়ী বলেন, রাজনীতিক বলেন, আমলা বলেন, সিভিল মিলিটারি হোয়াটএভার, সব কয়টার মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। একটা ভয়ের রাজত্ব শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিলেন এবং শেখ হাসিনা মনে করেছিলেন তিনি কখনই আর যাবে না। কারণ ওই যে ওবায়দুল কাদের বলতেন যে আমরা আছি তো দিল্লি আছে, দিল্লি আছে তো আমরা আছি। সমগ্র জাতিকে 1.5 দশক ধরে অত্যাচার, তাদের বাক স্বাধীনতা থেকে সকল ধরনের সাংবিধানিক স্বাধীনতা রুদ্ধ করা, এই সবগুলোর মাধ্যমে যে ক্ষোভটা তৈরি হয়েছিল 17.5 কোটি বাংলাদেশের জনগণের ভেতরে, সেটার একটা বিস্ফোরণ হয়েছিল জুলাইয়ের গণ অভ্যুত্থান। এদিকে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহারে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ফ্যাসিস্টরা একদলীয় শাসন কায়েম করতে যে ভোটাধিকার কেড়ে নিয়েছিল সেই অধিকার ফিরে পেতে চায় দেশের মানুষ। কারণ জনগণ এখনো জানে না আনুপাতিক কি, এটা কাপড়, এটা জামা, না এটা ধান, না এটা নদী কি। আমরা যে ভোটাধিকার শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 16 বছর কেড়ে জাতীয় পার্টির মাধ্যমে ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফিরে আসার হীন চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেন। সমাবেশে থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি তোলা হয় এবং আগামী 5 তারিখ শাহবাগ জাতীয় জাদুঘরে কর্মসূচি ঘোষণা করে গণ অধিকার পরিষদ। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে।
জাতীয় পার্টি নিষিদ্ধ নুরুল হক নূর এবং নেতাকর্মীদের উপর হামলার বিচারের দাবিতে বিকেলে রাজধানীর পল্টন মোড়ে অবরোধ এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টির মাধ্যমে ফ্যাসিবাদে আওয়ামী লীগ ফিরে আসার হীন চক্রান্ত করছে। আমাদের বন্ধুদেরকে লাঞ্ছিত করেছে, কার্যালয়ে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সমাবেশে রাশেদ খান অবিলম্বে নুরুল হক নূর এবং নেতাকর্মীদের উপর হামলার বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। সমাবেশ থেকে ৫ সেপ্টেম্বর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী সংহতি সমাবেশের ঘোষণা দেয় গণ অধিকার পরিষদ। আগামী ৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। মহেশখালী মাতার বাড়িতে শুধু গভীর সমুদ্র বন্দর নয়, গড়ে উঠবে এক নতুন শহর, এমন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা এর সঙ্গে বৈঠকে তিনি এ ভিশন তুলে ধরেন। বৈঠকে মহেশখালী মাতার বাড়ি প্রকল্পের উপর একটি প্রেজেন্টেশন দেন মিডার চেয়ারম্যান। মিডার আগামী 4 মাসের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, একটা ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। সমুদ্রই হবে বিশ্বের পথে বাংলাদেশের মহাসড়ক। গভীর সমুদ্র নিয়ে গবেষণার উপর বিশেষভাবে জোর দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী সভাপতি আশিক চৌধুরী বলেছেন, ৩০ বছর পর মাতারবাড়ি ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নত মানের বন্দর তথা কমার্শিয়াল হাব হিসেবে তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আর এতে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টে। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ইতোমধ্যে নির্মাণাধীন, যার মাধ্যমে কক্সবাজারের উপকূলীয় এলাকা আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মহেশখালীকে ঘিরে গড়ে তোলা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি, শিল্প ও লজিস্টিক হাব। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মাতারবাড়ি ও মহেশখালী নিয়ে কথা বলেন বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। জানান, ৩০ বছর পর মাতারবাড়ি ও মহেশখালী চীনের সাংহাই বা সিঙ্গাপুর বন্দরের মতো উন্নত মানের বন্দর ও কমার্শিয়াল হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। ইমাজিন করতে পারতে হবে যে ৩০ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট ইটসেলফ ইজ আ টাউনশিপ, যেটার মধ্যে প্রায় ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর ফাইনালি প্রায় ১.৫ লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি। ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় ২৫ লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ ও বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩টি ধাপে এর কার্যক্রম বাস্তবায়িত হবে। অন্তর্বর্তীকালীন সরকার আমলে আমরা একটা 120 ডে প্ল্যান আজকে প্রধান উপদেষ্টাকে প্রেজেন্ট করেছি। আমাদের মূল কাজগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ, যে কিছু কাজ আছে, যে কোনো অথরিটি হলে তাদের জনবল লাগে, তাদের একটা বাজেট লাগে, তাদের একটা অর্গানাইজেশনাল ডায়াগ্রাম লাগে, তাদের একটা সেট আপ লাগে, তারা একটা অফিস করবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু কাজ আমরা নেক্সট ১২০ দিনে, যেগুলো ফাউন্ডেশনাল, সেগুলো করে শেষ করে ফেলতে চাই। মাতারবাড়ি ও মহেশখালী বন্দর উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ কমার্শিয়াল হাব হিসেবে দেশকে প্রতিষ্ঠিত করবে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় কেএনএফ এর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত ১ মাস ব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনা টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় সশস্ত্র সংগঠনটির ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালায়। অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম,
ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরীক্ষা ও কৌশলগত স্থাপনাগুলো আয়ত্তে নেয় সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। সামাজিক মাধ্যমের অপব্যবহার করে মিথ্যা তথ্য সংযোজনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। সকালে মিরপুর সেনানিবাসের জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী বিভাগ ও মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এ দাবি করেন। হাফিজ বলেন, ডিজিটাল যুগে সঠিক তথ্য সুরক্ষিত করতে টেকসই কৌশল অনুসন্ধান এবং বাস্তবসম্মত ও সমন্বিত পদ্ধতিসমূহ বাস্তবায়ন করতে হবে। Misinformation and disinformation are daily occurrences that are touching our lives. Oftentimes, we cannot differentiate between truth and falsehood. Why there are misinformation and disinformation in the social media? To find an answer to this, we shall have to come to terms with the reality. We are living in an age where information, true or false, are in your palm. বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নন ক্যাডার পরীক্ষায় 90% কমন দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীদের সাথে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। সে চক্রের মূল হোতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সকালে গণমাধ্যমকে সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, চক্রটির সিক্রেট সাজেশন শিট সরবরাহের নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। যে বিকাশ করে যে টাকা দিয়েছে সে শর্ট সাজেশন পাবে, তারটা যায় ইনবক্সে, কারোটা গিয়েছে কুরিয়ারে। আমরা সকল তথ্যপাত্র তদন্তের নিরিখে বিশ্লেষণ করে স্যাঙ্গুইন সুনিশ্চিত হয়েছি যে এই আসামি জড়িত এবং সে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপনের সূত্র ধরে আমরা সেই পেজের অ্যাডমিন ধরে তার নাম্বার, তথ্য প্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলার মেলান্দ থেকে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 445 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদনে তথ্য জানানো হয়, মারা যাওয়া 2 জনই নারী। তাদের মধ্যে একজনের বয়স 35 ও অপরজনের বয়স 55। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 146 জন, চট্টগ্রাম বিভাগে 98 জন, বরিশাল বিভাগে 78 জন, ঢাকা বিভাগে 69 জন, রাজশাহী বিভাগে 21 জন, ময়মনসিংহ বিভাগে 24 জন, রংপুর বিভাগে 6 জন ও সিলেট বিভাগে 3 জন ভর্তি হয়েছেন। আর এই পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় একটি ভবনে জুয়ার আসর অভিযান চালিয়ে 377 জন বাংলাদেশি নাগরিক সহ মোট 770 জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন দপ্তর। প্রতিনিধি শাফুল মামুন জানান, মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত এই অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানে অনেকেই হতভম্ব হয়ে পড়েন। এ সময় কেউ কেউ ভবনের ছাদে, কেউ টেবিলের নিচে বা ব্যবসা প্রতিষ্ঠানে লুকিয়ে পড়ার চেষ্টা করলেও সবাইকে আটক করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান বলেন, অভিযোগের ভিত্তিতে 3 সপ্তাহ ধরে তদন্তের পরে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ঘটনাস্থলে 106 জন সরকারি কর্মকর্তা 2445 জনের নথিপত্র যাচাই করে দেখেন। যাচাই বাছাই শেষে মোট 770 জন বিদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ অবস্থায় অবস্থান, পরিচয়পত্র না থাকা এবং অবৈধ পাসপোর্ট রাখার মতো বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অভিযোগ রয়েছে। 17 lelaki dan 2 wanita.